বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত ক্যাজেট আইএস হোম স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আখতারুজ্জামান সবাইকে স্বাগত জানাচ্ছি। পূর্ববর্তী ক্লাসে আমি নবম দশম শ্রেণীর রসায়নের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অষ্টম অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক ড্যানিয়েল কোষ নিয়ে আলোচনা করব। তোমরা পাঠ্য বইয়ের 190 পৃষ্ঠা বের করো এবং আমার ক্লাসটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি চিত্র লক্ষ্য করো। এটি হচ্ছে ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষের চিত্র। তো প্রথমে আমরা জেনে নেই গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষ, ভোল্টাইক কোষ কি। যে কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় তাকে গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষ বলে। সাধারণত গ্যালভানিক কোষে দুটি ভিন্ন মৌল দিয়ে তৈরি দুটো ইলেকট্রোডকে দুটি ভিন্ন পাত্রে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে আংশিকভাবে ডুবানো থাকে। এক্ষেত্রে লক্ষ্য করো তোমরা যে জিঙ্ক সালফেট দ্রবণে আমরা জিঙ্ক দণ্ড ডুবিয়ে রেখেছি এবং কপার সালফেট দ্রবণে কপার দণ্ড ডুবিয়ে রেখেছি। তড়িৎদ্বার দুইটির মধ্যে অধিক সক্রিয় ধাতুর ইলেকট্রোড অ্যানোড আর কম সক্রিয় ধাতুর ইলেকট্রোড ক্যাথোড হিসেবে কাজ করে। এখানে অ্যানোড হিসেবে আমরা জিঙ্ক পাত জিঙ্ক দণ্ড ব্যবহার করেছি এবং ক্যাথোড হিসেবে আমরা কপার দণ্ড বা কপার পাত ব্যবহার করেছি। কোনো তড়িৎদ্বার যে ধাতু দিয়ে তৈরি সেই ধাতুর তড়িৎদ্বারকে এমন একটি তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে রাখতে হবে যেন তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে সেই ধাতুর আয়ন থাকে। যেমন আমরা এখানে যে জিঙ্ক পাত ব্যবহার করেছি, এখানে জিঙ্ক সালফেট দ্রবণ নিয়েছি, অর্থাৎ এই জিঙ্ক পাতের আয়ন কিন্তু এই দ্রবণের মধ্যে রয়েছে, অর্থাৎ জিঙ্ক টু প্লাস আয়ন এবং সালফেট আয়ন এই দ্রবণের মধ্যে রয়েছে। আবার এখানে যেহেতু এক্ষেত্রে কপার সালফেট দ্রবণ এবং আমি এখানে কপার পাত ডুবিয়ে রেখেছি, আংশিক ডুবিয়ে রেখেছি, তাহলে এই পাত্রে কিন্তু কপারের আয়ন থাকা লাগবে। তাহলে দেখো এখানে কপার সালফেট রয়েছে, তাই এখানে কপার 2 প্লাস এবং সালফেট আয়ন বিদ্যমান। তো আমরা যদি এই অ্যানোড এবং ক্যাথোডকে একটি তারের মাধ্যমে সংযোগ স্থাপন করি, তড়িৎবাহী তারের মাধ্যমে সংযোগ স্থাপন করি এবং একটি বাল্ব লাগিয়ে রাখি, তাহলে দেখা যাবে যে এখানে বাল্বটি জ্বলে ওঠে। অর্থাৎ এই কোষের মাধ্যমে আমি আগেই বলেছি সংজ্ঞার মধ্যে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। আজকে আমরা এর ক্রিয়া কৌশল সম্পর্কে জানব। তো এই অ্যানোড পাত জিঙ্ক, আমরা জানি অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। যেখানে জিঙ্ক তড়িৎদ্বারে জিঙ্কের একটি পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হয়। এই জিঙ্ক আয়ন তড়িৎদ্বার ছেড়ে দ্রবণে প্রবেশ করে, অর্থাৎ এই যে দণ্ড জিঙ্ক পাত, এই পাতটি কী করে দুটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়। তোমরা অ্যানোডে বিক্রিয়া লক্ষ্য করো, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস দুটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এই ত্যাগকৃত ইলেকট্রনটি জিঙ্ক পাতে প্রবেশ করে, জিঙ্ক দণ্ডে প্রবেশ করে এবং উৎপন্ন যে ক্যাটায়ন জিঙ্ক 2 প্লাস এটি দ্রবণে প্রবেশ করে। এই জিঙ্ক আয়ন তড়িৎদ্বার ছেড়ে দ্রবণে প্রবেশ করে। ইলেকট্রন দুইটি জিঙ্ক তড়িৎদ্বার গ্রহণ করে। তো এই যে দুটি ইলেকট্রন মুক্ত হলো, এই ইলেকট্রন দুটি জিঙ্ক তড়িৎদ্বার বা জিঙ্ক দণ্ড গ্রহণ করে। ফলে এই তড়িৎদ্বার ঋণাত্মক চার্জযুক্ত হয়। তার মানে অ্যানোড যে দণ্ডটি রয়েছে এটি কি ঋণাত্মক চার্জযুক্ত হয়। এই ইলেকট্রন দুইটি তড়িৎদ্বার দুইটিকে যে তার দিয়ে সংযোগ দেওয়া হয়েছে তার মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাহলে এই ইলেকট্রন এই তড়িৎবাহী তার দ্বারা ক্যাথোড পাত্রে বা ক্যাথোড দণ্ডে প্রবেশ করবে, তার মধ্য দিয়ে প্রবাহিত হয়। যেহেতু জিঙ্কের তড়িৎদ্বারে ধাতব জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস পরিণত হয়, সেহেতু বলা যায় এই তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটেছে। যেহেতু অ্যানোডে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়, দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক দণ্ড, তাহলে বলা যায় এখানে আমরা জানি ইলেকট্রন ত্যাগ মানে জারণ, তাই বলা যায় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটেছে। এবার জিঙ্ক অ্যানোড থেকে আসা দুইটি ইলেকট্রন কপার তড়িৎদ্বারে প্রবেশ করে। সে যে দুটি ইলেকট্রন ত্যাগ করলো, এটা এই জিঙ্ক দণ্ড থেকে তড়িৎবাহী তারের মাধ্যমে কপার দণ্ডে প্রবেশ করে। এই তড়িৎদ্বার থেকে কপার সালফেট দ্রবণের এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে কি কি অ্যানায়ন ক্যাটায়ন রয়েছে, কপার 2 প্লাস রয়েছে এবং সালফেট আয়ন রয়েছে। তো এই তড়িৎদ্বার থেকে কপার সালফেট দ্রবণের যে কপার 2 প্লাস রয়েছে এই পাত্রে, এই কপার 2 প্লাস আয়ন অ্যানোড থেকে আসা দুইটি ইলেকট্রন সে গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয়। তোমরা বিক্রিয়াটি লক্ষ্য করো যে কপার 2 প্লাস এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে রয়েছে। তো এই কপার 2 প্লাস কী করবে, অ্যানোড থেকে যে দুটি ইলেকট্রন ক্যাথোডে প্রবেশ করলো, সে এই দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হবে।
কপার তড়িৎদ্বারে বিজারণ ঘটেছে বলে কপার তড়িৎদ্বার ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে পরিচিত। যেহেতু কপার তড়িৎদ্বারে বিজারণ ঘটেছে তাহলে এটি একটি ক্যাথোড তড়িৎদ্বার। তো ক্যাথোড বিজারণ বিক্রিয়া লক্ষ্য করো, ক্যাথোডের যে বিজারণ বিক্রিয়াটি ঘটেছে CO2 প্লাস 2 ইলেকট্রন কপার, অর্থাৎ কপার 2 প্লাস 2টি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হলো। এনোডে জিঙ্ক ইলেকট্রন দান করে বলে এনোড জারণ বিক্রিয়া ঘটেছে, কিন্তু শুধু ইলেকট্রন দান করলে বিক্রিয়া সম্পন্ন হয় না, এই বিক্রিয়ায় এই ইলেকট্রন গ্রহণও করতে হবে। ক্যাথোড তড়িৎদ্বারে জিঙ্কের দান করা ইলেকট্রন কপার আয়ন গ্রহণ করে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করেছে, অর্থাৎ এখানে যে ইলেকট্রনটা ত্যাগ করেছিল সেই ইলেকট্রনটা ক্যাথোড গ্রহণ করে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করেছে, অর্থাৎ এনোডে অর্ধেক বিক্রিয়া আর ক্যাথোডে অপর অর্ধেক বিক্রিয়া ঘটেছে। তাই এনোডের বিক্রিয়াকে জারণ অর্ধ বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়াকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলা হয়েছে। কোষ বিক্রিয়া যেহেতু ক্যাথোডের বিক্রিয়া আর এনোডের বিক্রিয়ার যোগফল, তাই কোষ বিক্রিয়া হলো জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা কোষ বিক্রিয়াটি লক্ষ্য করো, সামগ্রিক কোষ বিক্রিয়া জিঙ্ক প্লাস কপার 2 প্লাস জিঙ্ক 2 প্লাস প্লাস কপার, এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এনোড থেকে ইলেকট্রন তারের মাধ্যমে ক্যাথোডে প্রবেশ করে, অর্থাৎ তারের মধ্য দিয়ে ইলেকট্রন বা বিদ্যুৎ প্রবাহিত হয়, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়েছে, অর্থাৎ গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। যখন এই ইলেকট্রন দুটি ইলেকট্রনের প্রবাহ, আমরা ইলেকট্রনের ফ্লো পাবো বা প্রবাহ পাবো, তখন এই ইলেকট্রনের প্রবাহের কারণে যে বিদ্যুৎ শক্তিটা উৎপন্ন হলো তার থেকে এই বাল্বে জ্বলে উঠবে। তাই আমরা এখানে বুঝতে পারলাম যে এই কোষের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। আশা করি তোমরা ড্যানিয়েল কোষে কীভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। এরপর আসো লবণ সেতু এবং তার ব্যবহার। প্রথমে আসি লবণ সেতু কি। লবণ সেতু হচ্ছে একটি ইউ আকৃতির কাঁচনল, যেখানে একটি লবণ মানে পটাশিয়াম ক্লোরাইড থাকতে পারে, সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে এবং আগার আগার নামের একটি রাসায়নিক পদার্থের মধ্যে এটি থাকে এবং একটি দুমুখে তুলো দ্বারা ভেজানো থাকে, ইউ আকৃতির কাঁচনল। তো এই লবণ সেতুর ব্যবহার কেন করা হয় এই ড্যানিয়েল কোষে? তো ড্যানিয়েল কোষে এনোডে ধাতব জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। এই ইলেকট্রন বাইরের তার দিয়ে ক্যাথোডে যায়, ফলে এনোড দ্রবণ ঋণাত্মক আয়ন বেশি হয়ে যায়। এনোড জারণ বিক্রিয়া আমরা আগে লক্ষ্য করেছি, এনোডের যে জারণ বিক্রিয়া জিঙ্ক 2 প্লাস পরিণত হয়, এই জিঙ্ক 2 প্লাসটা কিন্তু এই দ্রবণে চলে যায়। তাহলে এই দ্রবণে চলে যাওয়ায় এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে জিঙ্ক 2 প্লাসের পরিমাণ বৃদ্ধি পায়। আবার ক্যাথোডে থাকা CuSO4 দ্রবণে ওই যে কপার 2 প্লাস দ্রবণ, কপার 2 প্লাস আয়ন রয়েছে, এটি কী করে আমরা ক্যাথোড বিক্রিয়ায় দেখেছি, বিজারণ বিক্রিয়ায়, যে কপার 2 প্লাস 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতব কপারে পরিণত হয়। অর্থাৎ এই পাত্রে কপার 2 প্লাসের ঘাটতি হয়, অর্থাৎ সালফার আয়নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কপার 2 প্লাস আয়নের ঘাটতি হয়। ফলে দ্রবণে ঋণাত্মক আদানপ্রাপ্ত হয়, অর্থাৎ দুটি পাত্রের আধান নিরপেক্ষতা নষ্ট হয়। এই পাত্রে জিঙ্ক 2 প্লাসের আধিক্য ঘটে এবং এখানে কপার 2 প্লাসের ঘাটতি ঘটে, ফলে কিছুক্ষণের মধ্যে বিক্রিয়া বন্ধ হয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এই বিক্রিয়া চালু রাখার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। একটি ইউ আকৃতির কাঁচনলের মধ্যে আগার আগার নামের একটি রাসায়নিক পদার্থের মধ্যে ক্যাসিয়াল লবণের দ্রবণ মেশানো হয়েছে। এখানে কি রয়েছে? ক্যাসিয়াল পটাশিয়াম ক্লোরাইড লবণ, যেখানে K+ এবং Cl- অ্যানায়ন ক্যাটায়ন হিসেবে রয়েছে। তো ক্যাসিয়াল দ্রবণ দিয়ে তৈরি লবণ সেতুর দুই মুখে তুলা দিয়ে চিত্রের মতো পরোক্ষভাবে দুটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণকে সংযোগ দেওয়া হয়। তখন এনোডের দ্রবণে যতগুলো ধনাত্মক চার্জ বেশি হয়, এখানে যে এনোডের দ্রবণে এনোড বিক্রিয়ায় প্রাপ্ত জিঙ্ক 2 প্লাস এর আধিক্য ঘটে এখানে দ্রবণে, তো যতগুলো জিঙ্ক 2 প্লাস বৃদ্ধি হয় ততগুলো Cl- এই পাত্রে প্রবেশ করে এবং এই পাত্রে যতগুলো কপার 2 প্লাস অর্থাৎ ধনাত্মক আয়নের ঘাটতি হয়, এখান থেকে ঠিক সেই পরিমাণ K+ আয়ন চলে আসে। এভাবে কি হয় যে আয়নের সামঞ্জস্যতা রক্ষা হয়, ফলে এনোড এবং ক্যাথোডের উভয় ধরনের তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে, ফলে কোষের তড়িৎ প্রবাহে নির্বিঘ্ন চলতে থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই বিক্রিয়া কীভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় এবং এখানে এই লবণ সেতুর ব্যবহারটা আসলে কেন হয়। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের আজকের বাড়ি কাজ থাকছে, আজকে যে ড্যানিয়েল কোষটি পড়ালাম এর কার্যকলাপ এবং ক্রিয়া তোমরা ভালো করে SW খাতায় করে আগামী শনিবার দিন স্কুলে জমা দিবে। পরবর্তী ক্লাসে আমি আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, নিয়মিত অনলাইন ক্লাস করবে। ধন্যবাদ সবাইকে।